হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের বায়োগ্রাফি সিরিজের আজকের এই ভিডিওতে আমরা ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ সম্পর্কে জানবো। তো জুবিন গার্গ সম্পর্কে বলার আগে তার সম্পর্কে কিছু মজার ফ্যাক্ট বলি। জুবিন গার্গ হচ্ছেন ভারতের অন্যতম মেধাবী এবং সেরা একজন শিল্পী, যিনি ভারতের ভিন্ন ভিন্ন রাজ্যের 40টি আলাদা আলাদা ভাষায় এ পর্যন্ত প্রায় 35,000-এর মতো গান গেয়েছেন। 80-90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানুর এক রাতে 27টি গান রেকর্ড করার রেকর্ড সম্পর্কে আমরা সবাই জানলেও জুবিন গার্গের এক রাতে মোট 36টি গান রেকর্ড করার ওয়ার্ল্ড রেকর্ড সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তিনি এক রাতে মোট 36টি গান রেকর্ড করেছিলেন, যা এখনো অব্দি ওয়ার্ল্ড রেকর্ড। জুবিনকে আমরা একজন সিঙ্গার হিসেবে চিনলেও তিনি যে একজন অ্যাক্টরও সেটা আমরা অনেকেই হয়তো জানি না। তিনি অসমীয়া চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় একজন সিনেমা নির্মাতা এবং অভিনেতা। এমনকি অসমীয়া চলচ্চিত্র জগতের সর্বকালের সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমার প্রথম 3টি জুবিন গার্গের। এর পেছনে দুটি কারণ হতে পারে: এক, জুবিন গার্গের প্রতিভা এবং তার দক্ষতা; দ্বিতীয়, জুবিন গার্গের ক্রেজি ফ্যানবেজ। বলা হয় শুধুমাত্র জুবিন গার্গের সিনেমা হিট করানোর জন্য তার ভক্তরা এক একজনে একাই 10-15 টাকা করে টিকিট কেটে রাখেন। এমনকি জুবিনকে তার ভক্তরা ভগবানের মতো পুজো করেন। তো বুঝতেই পারছেন তিনি কোন লেভেলের জনপ্রিয়। তবে মজার ব্যাপার হচ্ছে, তিনি আজও তার ভক্তদের কাছ থেকে একজন সাধারণ মানুষের মতোই খৈনি চেয়ে খান। ব্যাপারটা হাস্যকর হলেও সত্যি। তো অনেক কথা হলে এবার চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। জুবিন গার্গের আসল নাম হচ্ছে জুবিন বড়ঠাকুর এবং তিনি জন্মগ্রহণ করেন 1972 সালের নভেম্বর মাসে মেঘালয়ের তুরা নামক একটা জায়গায়, এবং তার উচ্চতা হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি। আর তার বাবার নাম হচ্ছে মোহিনী মোহন বড়ঠাকুর এবং তার মায়ের নাম হচ্ছে ইলি বড়ঠাকুর। ওনার বাবা ছিলেন একজন কবি ও লেখক এবং তার মা ছিলেন একজন অভিনেত্রী, কণ্ঠশিল্পী এবং ড্যান্সার, এবং তারা দুজনেই অনেক প্রসিদ্ধ ছিলেন। আর এখানে উল্লেখ্য, জুবিনের বাবা একজন কবি ও লেখক তো ছিলেনই, সেই সাথে তিনি একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন এবং তার বাবার চাকরির সুবাদে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলে নিতে হতো, যে কারণে জুবিনকে তার হাই স্কুলের পড়ালেখা অনেকগুলো স্কুল থেকে কমপ্লিট করতে হয়েছে। এমনকি বলা চলে তিনি কোনো মতে ব্যাচেলর অফ সায়েন্সের ডিগ্রি কমপ্লিট করেছেন, কারণ তিনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন তিনি মিউজিকেই নিজের ক্যারিয়ার গড়বেন। তো যেমন জানেন, জুবিনের বাবা মা দুজনেই শিল্পী ছিলেন এবং শিল্পকলার প্রতি তাদের আলাদা একটা টান ছিল। বিশেষ করে তার মা ইলি বড়ঠাকুর, তিনি নিজে একজন সঙ্গীত শিল্পী ছিলেন এবং জুবিন তার মায়ের সাথে গানের চর্চা করতেন। আর জুবিন মিউজিক প্র্যাকটিসে অনেক ভালো করছে দেখে তারাও চাচ্ছিলেন জুবিন একজন সঙ্গীত শিল্পী হয়ে উঠুক। আর পরিবারের কাছ থেকে পরিপূর্ণ সাপোর্ট পাওয়াতে তিনি গান এবং পড়ালেখা দুটো একসাথে চালিয়ে যেতে পারছিলেন এবং আস্তে আস্তে তিনি বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপর দক্ষতা অর্জন করেন। আর এরপর কলেজে পড়াকালীন ওনার বয়স যখন মাত্র 20 বছর, উনি তার প্রথম গানের অ্যালবাম, যেটির নাম ছিল অনামিকা, সেটি রিলিজ দেন, যেটা ছিল 1992 সালে, এবং সেটা ব্যাপক সাড়া ফেলে দেয় এবং ব্যাপক হিট হয়। আর ওই সময়ের অডিয়েন্সরা জুবিনকে এক নামে চেনা শুরু করে। আর এরপর মায়া, আশা, পাখি নামে আরো কয়েকটা অ্যালবাম সহ বেশ কিছু সিঙ্গেল গানও তিনি রিলিজ দেন, যেগুলো প্রচুর ব্যবসা সফল হয়। আর 1992 সাল থেকে 1995 সাল পর্যন্ত মাত্র 3 বছরের ব্যবধানে তিনি শূন্য থেকে স্টার হয়ে যান। কিন্তু কথায় আছে, অর্জনে মানুষের চাহিদা বাড়ে। আর আমরা কিন্তু জানি সকল শিল্পীরই একটা ইচ্ছে থাকে, সেটা হচ্ছে তারা বলিউডে কাজ করবে। ঠিক তেমনই জুবিনেরও একসময় বলিউডে কাজ করার ইচ্ছে জাগে, যার ধারাবাহিকতায় 1995 সালে জুবিন ভারতের স্বপ্ননগরী মুম্বাইতে চলে যান তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আর গোটা ইন্ডিয়া জুড়ে যেহেতু তিনি আগে থেকে মোটামুটি পরিচিত ছিলেন, তাই কাজের জন্য তাকে তেমন স্ট্রাগল করতে হয়নি। খুব সহজেই তিনি অনেকগুলো হিন্দি অ্যালবাম এবং বলিউডের এই লিস্টেড অনেক তারকাদের সিনেমায় গান করার সুযোগ পেয়ে যান। তবে সেগুলো ব্যবসা সফল হলেও জুবিনের বলিউড ক্যারিয়ারে সফলতা বয়ে আনতে পারেনি। মানে এক কথায় প্রডিউসাররা টাকা কামালেও জুবিনের তেমন কোনো লাভই হয়নি, কারণ সেগুলো চর্চায় আসেনি। কিন্তু জুবিনের ভাগ্য খোলে 2006 সালে, যখন তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা অফার পান। তিনি সুযোগ পেয়ে যান বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমির সিনেমাতে গান করার। আর ইমরান হাশমি ছিলেন ওই সময়ের রাইজিং স্টার, যার সিনেমা যেমনই হোক, সিনেমার গানগুলো বাম্পার লেভেলের হিট হতো। এবং ইমরান হাশমি এবং জুবিনকে নিয়ে নির্মিত এই গানটি নিয়ে পরিচালক এবং নির্মাতারাও মোটামুটি নিশ্চিত ছিলেন যে এই গানটিও সুপারহিটের তকমা পাবে। আর এর ধারাবাহিকতায় মুক্তি পায় সেই বহুল পরিচিত ইয়া আলী গানটি। আর তারপর থেকে জুবিন আর সফলতা এক হয়ে বলিউডে কাজ করা শুরু করেন। কিন্তু জুবিনের বলিউডের ক্যারিয়ারের ক্ষেত্রে তার ভাগ্য অতটাও ভালো ছিল না। আস্তে আস্তে তিনি বলিউডের টাইপ কাস্টিং এবং পলিটিক্সের শিকার হন, যার দরুন তিনি স্বেচ্ছায় বলিউড ত্যাগ করেন। এবং বলিউডে তার সর্বশেষ হিট গানটি ছিল 2013 সালে ক্রিস 3 সিনেমাতে। এবং অনেক সাক্ষাৎকারে জুবিন বলিউড সম্পর্কে বিভিন্ন সময় তার ক্ষোভ প্রকাশ করেছেন। তবে তিনি তার ইচ্ছে অনুযায়ী এখনো টুকটাক বলিউডে কাজ করছেন। আসলে তিনি হচ্ছেন স্বাধীনচেতা প্রকৃতির লোক। কেউ তাকে অর্ডার করুক বা তার উপর চাপ সৃষ্টি করুক, এটা তিনি কখনোই মেনে নিতে পারেন না। তো যাই হোক, জুবিনের সিঙ্গিং ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তো কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুবিন কিভাবে আসলেন আর এখন কেন তিনি নেই, চলুন সেই সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে আসি। জুবিন সর্বপ্রথম টলিউডে ডেবিউ করেন 2003 সালে প্রসেনজিৎ এবং কোয়েল মল্লিক অভিনীত শুধু তুমি সিনেমার মাধ্যমে, যেখানে তিনি একটি গান নিজে গেয়েছিলেন এবং আরেকটিতে শুধু পরিচালনা করেছিলেন। আর গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল, যেটি মূলত জুবিনেরই তৈরি একটি অসমীয়া গানের রিমেক ছিল। আর এভাবে তিনি কয়েক বছর টলিউডে শুধু মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, কারণ তিনি ওই সময় একই সাথে বলিউডেও কাজ করছিলেন। আর তিনি সর্বপ্রথম
সর্বপ্রথম বাংলায় হিট গানের মুখ দেখেন মূলত 2007-8 সালের দিকে মন মানে না অথবা পিয়ারে গানটির হাত ধরে। আর তারপর প্রায় এক দশক তিনি এক নাগারে দর্শকদের হিট গান দিয়ে এসেছেন, কিন্তু সফলতার চূড়ায় পৌঁছে তিনি ডিপ্রেশনের শিকার হন। 1999 সালে জুবিনের মা মারা যান, আর তার মাত্র 2 বছর পর তার আপন বোন একটি কার অ্যাক্সিডেন্টে মারা যান, যে কারণে জুবিন মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। আর তার বোন এবং তার মায়ের মৃত্যুর জন্য সে কোনোভাবে নিজেকে দায়ী মনে করতেন, আর এর কারণে তিনি আস্তে আস্তে মদ্যপান করা শুরু করেন এবং এতে আসক্ত হয়ে পড়েন। আসলে ওই সময় তিনি কোনো মতে নিজেকে সামলে নিলেও তিনি যখন পুরোপুরি সফল হন তখন আর ডিপ্রেশন হ্যান্ডেল করতে পারেননি এবং মাঝে মধ্যেই তিনি মদ্যপান করে স্টেজ পারফর্ম করতে যেতেন এবং সেখানে অডিয়েন্সদের সাথেও বাজে বিহেভ করতেন। অবশ্যই সেগুলো তিনি অজান্তে করতেন, তবে এটা কোনো না কোনোভাবে তার ক্যারিয়ারে ইফেক্ট করছিল, যার জন্য তিনি সবকিছু থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে তার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলো দেখলে বোঝা যায় তিনি আবারও হয়তো আগের মতো ফিরতে পারেন। আর অন্যদিকে তার সম্পদের ব্যাপারটি হচ্ছে তিনি তার আয়ের অধিকাংশই মূলত দান করে থাকেন। তবে কিছু কিছু ওয়েবসাইটের তথ্য অনুযায়ী জুবিনের মোট সম্পদের পরিমাণ 40 থেকে 50 কোটি রুপি পর্যন্ত হতে পারে। তবে এই তথ্যটি যে 100% সঠিক হবে সেটার নিশ্চয়তা আমি দিতে পারছি না। তো যাই হোক, এই ছিল জুবিন গার্গের জীবনী নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও। আমি যথেষ্ট চেষ্টা করেছি ভিডিওটি ছোট করার জন্য, যাতে আমার আপনার কারোরই সময় নষ্ট না হয় এবং আমরা নতুন কিছু সম্পর্কে জানতে পারি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবশেষে একটা কথা বলতেই হচ্ছে, জুবিনের গান এবং অ্যাক্টিং ক্যারিয়ার বাদ দিলে ওনার ফ্যান হওয়ার জন্য ওনার স্টাইল, পার্সোনালিটি এবং অ্যাটিটিউডই যথেষ্ট।